সুদিবস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই বইটি পড়া শুরু করেছি। গত পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বইটি আমরা পড়া শুরু করেছি এবং গত পর্বে আমরা লেখকের কথা এবং বিলেতে ভারতীয় অভিবাসনের আদি কথা যে অংশটি, সেটার প্রথম পার্টটা আমরা শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় অংশ থেকে শুরু করব এবং এই বিলেতে ভারতীয় অভিবাসনের আদি কথা যেটি, এই অংশটি শেষ হলেই মূলত শেখ দীন মোহাম্মদের যে জীবন বৃত্তান্ত মূলত তখন থেকে শুরু হবে। কিন্তু এখানেও দীন মোহাম্মদের ব্যাপারে, শেখ দীন মোহাম্মদের ব্যাপারে অনেক কিছু তথ্য আছে এবং তার পাশাপাশি অন্যান্য যেসব প্রভাবশালী ভারতীয় যারা ছিলেন কেউ কেউ, এবং তাদের যে ঐতিহাসিক যেই ভ্রমণগুলো, ঐতিহাসিক যেই ঘটনাগুলো, সেগুলো অনেক কিছু এখানে বলা আছে। সুতরাং আমি আজকে দ্বিতীয় অংশ থেকে পড়া শুরু করছি। আশা করি আপনারা সেটা উপভোগ করবেন। 18 শতকে আমরা মাত্র 3 জন শিক্ষিত ভারতীয়র খোঁজ পাই যারা স্বেচ্ছায় বিলেতে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন সেখানে অভিবাসী হয়েছিলেন, বাকি দুজন নির্ধারিত সময় পর ফিরে এসেছিলেন। বিলেত ভ্রমণকারী প্রথম ভারতীয় হিসেবে যার নাম পাওয়া যায় তিনি মির্জা শেখ ইতিশামউদ্দিন। 1730 সালে নদিয়ার পাঁচনুর গ্রামে জন্ম নেওয়া এই বাঙালি মুন্সি হিসেবে কাজ শুরু করেছিলেন মুর্শিদাবাদের দরবারে। নানান ঘাট পেরিয়ে তিনি মেজর কার্নাকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগ দেন 1765 সালে। 1775 সালে তিনি বিলেত ভ্রমণ করেছিলেন সম্রাট শাহ আলমের বিশেষ দূত হিসেবে। তিনি বিলেত গমন করা প্রথম শিক্ষিত ভারতীয়। দেশে ফেরার পর আত্মীয় বন্ধুদের অনুরোধে 1784 সালে তার সেই বিলেত ভ্রমণের অভিজ্ঞতা ফার্সি ভাষায় লিখেছিলেন শিগারফনামা এ বিলায়েত নামে। শোনা যায় 1827 সালে সেটার ইংরেজি অনুবাদ হয়েছিল, কিন্তু কালের গর্ভে হারিয়ে গিয়েছিল তা। ফলে তার ভ্রমণ বৃত্তান্ত পাঠকের অগোচরে ছিল বহু বছর ধরে। 1981 সালে বাংলাদেশে মুক্তধারা থেকে প্রথম বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছিল বিলায়েতনামা শিরোনামে। অনুবাদ করেছিলেন আবু মোহাম্মদ হাবিবুল্লাহ। শেখ ইতিশামউদ্দিনের সেই ভ্রমণের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করে সর্বশক্তি নিয়োগ করে ভারতবর্ষের বাকি অংশ দখল করতে এগিয়ে যাচ্ছিল। তখনও অফিসিয়ালি কোম্পানির অধীনে আসেনি দিল্লি, কিন্তু দিল্লির সম্রাট কোম্পানির অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি। সম্রাট শাহ আলমকে 24 লাখ রুপি পেনশনের পুতুল শাসক হিসেবে বসিয়ে রেখেছিল কোম্পানি। তার ঘাড়ে বন্দুক রেখে লর্ড ক্লাইভ এবং তার সহকর্মীরা পুরো ভারতবর্ষ দখলের পায়তারা করছিল। কিন্তু মোগল সম্রাটের সিংহাসনও নিরাপদ ছিল না। কিছুদিন আগেও দেশীয় বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। ফেরারি জীবন থেকে দিল্লির মসনদে বসতে পেরেছিলেন ইংরেজদের সহায়তা নিয়ে। সেই কৃতজ্ঞতা থেকে কোম্পানিকে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লিখে দিয়েছিলেন। তিনি শত্রুদের কাছ থেকে নিজের প্রতিরক্ষার জন্য ব্রিটিশ সেনাবাহিনীর সাহায্য চাইলেন, কিন্তু ধূর্ত ক্লাইভ তাতে রাজি না হয়ে ছল করে বলেছিল সেরকম কিছু করার এখতিয়ার নেই তার। ইংল্যান্ডের রাজার অনুমতি ছাড়া তিনি কিছু করতে পারবেন না। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ব্যবহার করার জন্য লেজে খেলাচ্ছিল তখন। অতপর 1775 সালে সম্রাট শাহ আলম মির্জা ইতিশামউদ্দিন, দুঃখিত আমি একটু ফাস্ট পড়ে গেলাম, আবারও পড়ছি। অতপর 1775 সালে সম্রাট শাহ আলম মির্জা ইতিশামউদ্দিনকে দূত হিসেবে ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। স্থির হল ক্যাপ্টেন সুইন্টন নামের এক ইংরেজ অফিসার তার সঙ্গী হবেন। রাজা তৃতীয় জর্জের কাছে লেখা একটি চিঠি ও 1 লাখ রুপির উপঢৌকন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু ধূর্ত ক্লাইভ প্রতারণা করলেন। বিলেতের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে কৌশলে ক্যাপ্টেন সুইন্টনের কাছ থেকে সম্রাটের চিঠি এবং উপঢৌকন
হাতিয়ে নিলেন তিনি। কলকাতা থেকে জাহাজ ছেড়ে দেওয়ার পর ইতিসাম উদ্দিন বিষয়টা জানতে পারেন। তখন কিছু করার ছিল না। সুইনটন বললেন, ক্লাইভ জানিয়েছে রাজার জন্য উপঢৌকনগুলো বেনারস থেকে এসে পৌঁছায়নি। উপহার ছাড়া শুধু চিঠি নিয়ে গেলে খারাপ দেখায়। পরের বছর ক্লাইভ নিজের হাতে উপহার এবং চিঠি নিয়ে আসবে ইংল্যান্ডে। আসলে এটাও ছিল প্রতারণা। ক্লাইভ কিংবা কোম্পানির কর্তারা কখনো চায়নি দিল্লির সম্রাট ও ইংল্যান্ডের রাজার মধ্যে সরাসরি যোগাযোগ হোক, কারণ তখনও ইংল্যান্ডের রাজার কাছে ভারতবর্ষে কোম্পানির সব কীর্তি প্রকাশিত হয়নি। প্রকাশ পেলে কোম্পানির জন্য সমস্যা হতে পারত। যেটুকু প্রকাশিত হয়েছিল তাতেও সন্তুষ্ট ছিল না ব্রিটিশ সরকার। বাণিজ্য করার অনুমোদন নিয়ে কোম্পানি ভারতবর্ষে এমন সব রাজনৈতিক বিষয়ে জড়িয়ে পড়েছিল যেটা কাঙ্ক্ষিত ছিল না। এটা নিয়ে পার্লামেন্টে খুব তর্ক বিতর্ক হয়েছিল। পরবর্তীতে ক্লাইভকে তলব করা হয়েছিল পার্লামেন্টে। কৃতকর্মের ব্যাপারে জবাবদিহি করতে হয়েছিল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনা হয়েছিল। তিনি পলাশী যুদ্ধের পর প্রচুর অর্থকড়ি নিয়ে দেশে ফিরেছিলেন। সেই সব অর্থের বৈধ কোনো উৎস ছিল না। ক্লাইভ ছলচাতুরি করে মিথ্যে বলে দায় সেরেছিল। সম্পদ আত্মসাৎ নিয়ে তার ভাষ্য ছিল, ভারতের রাজারা তাকে উপঢৌকন দিয়েছে। উপঢৌকন দেওয়া ভারতবর্ষের রীতি, সেটা না নিলে তাদের অপমান করা হয় ইত্যাদি বানোয়াট কথাবার্তা দিয়ে ব্রিটিশ সরকারের মন জুগিয়েছিল। কোম্পানি বাংলা দখল করার পর ইংল্যান্ডে বিতর্ক উঠেছিল রাজ্য শাসন নিয়ে। সরকার চাইছিল বাংলার শাসনভার নিজের হাতে নিতে, কিন্তু কোম্পানির কর্তাদের মত ছিল ওটা তাদের অর্জন, তারাই শাসন করবে। রাজা তৃতীয় জর্জের কাছে এই বিষয়ে মত চাওয়া হলো। তার আগে কোম্পানি রাজাকে জানিয়েছিল এই রাজ্য শাসনের ভার যদি ব্রিটিশ সরকার নেয় তাহলে সেটা রাজার অপমান হবে, কারণ বাংলার দেওয়ানিত্য হলো দিল্লির বাদশার দান। বাদশাহের দান কোম্পানি গ্রহণ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইংল্যান্ডের রাজার জন্য এমন দান গ্রহণ করা মোটেও সম্মানজনক নয়। এই যুক্তিতে সায় দিয়ে রাজা তৃতীয় জর্জ কোম্পানির শাসনের পক্ষে রায় দিয়েছিলেন। মির্জা ইতিসাম উদ্দিন যখন বিলেতে ছিলেন তখনও এই বিতর্কগুলো চলমান ছিল। তিনি ক্যাপ্টেন সুইনটনের কাছ থেকে এসব ঘটনা জেনেছিলেন। বছরখানেক পর ক্লাইভ যখন বিলেতে যান তখন রাজার সাথে সাক্ষাৎ করে 1,00,000 রুপির উপঢৌকন নিজের নামে চালিয়ে দিয়েছিলেন। দিল্লির সম্রাটের চিঠির কথা ঘুণাক্ষরেও প্রকাশ করেননি, ওটা বেমালুম গায়েব করে ফেলেছিলেন। এবার ক্যাপ্টেন সুইনটন হতাশ হলেন ক্লাইভের এই প্রতারণায়, কিন্তু তার পক্ষেও কিছু করার ছিল না। ক্লাইভের প্রতারণা সহ লন্ডনের হারাম জীবনযাত্রার ওপর বিরক্ত হয়ে ইতিসাম উদ্দিন অবিলম্বে দেশে ফিরে আসার উদ্যোগ নেন। ক্যাপ্টেন সুইনটন এবং আরও অনেকে তাকে আরও কিছুকাল বিলেতে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। মির্জা ইতিসাম উদ্দিন কলকাতায় ফিরে যে বছর তার বিলেতের অভিজ্ঞতা লেখেন, সেই 1764 সালে দীন মোহাম্মদ কলকাতা থেকে বিলেতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি দেশ ত্যাগ করেছিলেন নেহায়েত ব্যক্তিগত কারণে, পৃথিবীর অন্য প্রান্ত দেখার আগ্রহে। তার এক ইউরোপিয়ান সহকর্মীর সাথে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিলেন চিরতরে। তার জীবন ও অভিজ্ঞতা এই গ্রন্থের মূল বিষয়। সেই পর্বে যাওয়ার আগে 18 শতকের আরেক ভারতীয় বিলেত যাত্রীর কথা সংক্ষেপে বলে নেওয়া যাক। মির্জা ইতিসাম উদ্দিন কলকাতায় ফিরে যে বছর তার বিলেতের অভিজ্ঞতা লেখেন, সেই 1784 সালে দীন মোহাম্মদ কলকাতা থেকে বিলেতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি দেশ ত্যাগ করেছিলেন নেহায়েত ব্যক্তিগত কারণে, পৃথিবীর অন্য প্রান্ত দেখার আগ্রহে। তার এক ইউরোপিয়ান সহকর্মীর সাথে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিলেন চিরতরে। তার জীবন ও অভিজ্ঞতা এই গ্রন্থের মূল বিষয়।
সেই পর্বে যাওয়ার আগে 18 শতকের আরেক ভারতীয় বিলেত যাত্রীর কথা সংক্ষেপে বলে নেওয়া যাক। তার নাম মির্জা আবু তালেব। তিনিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। অযোধ্যার নবাবের সাথে এক বিরোধের ফলে তিনি চাকরি ছেড়ে দেন এবং তারই এক ইংরেজ সহকর্মীর সাথে 1799 সালে বিলেতগামী এক জাহাজে উঠে পড়েন। তার সেই ভ্রমণও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি সেই ভ্রমণে এমন সব অভিজ্ঞতা অর্জন করেছিলেন যেটা অন্য কোনো ভারতীয় অর্জন করেনি। তিনি একমাত্র ভারতীয় যিনি ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের সান্নিধ্য এবং অটোমান সম্রাটের সাক্ষাৎ পেয়েছিলেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়নও তাকে নিমন্ত্রণ করেছিলেন। মির্জা আবু তালেব ভারতীয় হলেও তার পূর্বপুরুষ পারস্যের এক রাজপরিবার থেকে এসেছিল, ফলে তিনি প্রিন্স অফ পার্সিয়া নামেও পরিচিত ছিলেন ইংরেজদের কাছে। তার ভ্রমণ কাহিনীও বিস্ময়কর সব অভিজ্ঞতায় পরিপূর্ণ। মির্জা আবু তালেব প্রথম ভারতীয় যিনি একই যাত্রায় এশিয়া, আফ্রিকা ও ইউরোপ ভ্রমণ করেছিলেন। 1803 সালে তিনি কলকাতায় ফিরে ফার্সি ভাষায় তার অভিজ্ঞতাগুলো লিখেছিলেন। 1809 সালে সেটাকে ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ চার্লস স্টুয়ার্ট। মির্জা আবু তালেব যখন বিলেতে যান, কাকতালীয়ভাবে তিনি শেখ দিন মোহাম্মদের দেখা পেয়েছিলেন আয়ারল্যান্ডে। এই 3 শিক্ষিত ভারতীয় বিলেত যাত্রীর মধ্যে 2 জন দেশে ফিরে এসেছিলেন। শুধু দিন মোহাম্মদ বিলেতে স্থায়ী ঠিকানা গড়েছিলেন। সেই হিসেবে শিক্ষিত ভারতীয়দের মধ্যে শেখ দিন মোহাম্মদকে বিলেতে প্রথম ভারতীয় অভিবাসী বলা যায়। তো দ্বিতীয় অংশটি আমরা শেষ করলাম। তৃতীয় অংশটিও আমি পড়ে গেছি, আসলে আপনাদেরকে আমি বলিনি যে তৃতীয় অংশটি শুরু করলাম, কারণ খুব বেশি যে বড় ছিল তা নয়। তো এখান থেকে আমরা মূলত জানতে পারলাম যে প্রথম যেই 3 জন শিক্ষিত ভারতীয় যারা বিলেতে গিয়েছিলেন তাদের কথা এখানে বলা হলো। আপনারা নাম শুনলেন, মির্জা আবু তালেব সর্বশেষে আমরা যার কথা বললাম। তার আগে বলা হয়েছে মির্জা শেখ ইতিসামউদ্দিন উনার কথা, এবং অবশ্যই শেখ দিন মোহাম্মদ। যদিও শেখ দিন মোহাম্মদের ব্যাপারে খুব বেশি এখানে বলা হয়নি, কারণ এই বইটি মূলত তাকে নিয়েই। তো কিন্তু এই জিনিসটা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এই 3 জন শিক্ষিত ভারতীয়দের মধ্যে একমাত্র শেখ দিন মোহাম্মদ প্রথম ভারতীয় অভিবাসী বা বাঙালি অভিবাসী ছিলেন বিলেতে। এই বিষয়টা এখানে আমরা বুঝতে পারলাম। তো আজকে আমার মনে হয় যে এ পর্যন্তই থাক, কারণ আমি এখন পর্যন্ত আমি জানি না, হয়তো আপনাদের ফিডব্যাকটা একটু দেখতে হবে যে আপনারা আসলেও আমার পড়াটা এনজয় করছেন কিনা, ন্যারেশনটা এনজয় করছেন কিনা, বা যদি এনজয় করেও থাকেন আপনারা এক্স্যাক্টলি কতক্ষণ এক একটা ভিডিও হোক, এক একটা ন্যারেশন কতক্ষণ চলুক, এই ব্যাপারে আপনাদের মতামত কী সেটা আমি আসলে জানি না, সেটাই আমি জানতে চাই। আপনারা আশা করি কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের মনে হয় যে আমার ন্যারেশন আপনাদের পছন্দ হচ্ছে এবং সেটা আপনারা আরেকটু লম্বা সময় ধরে শুনতে চান, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই মোতাবেক আমার ন্যারেশনগুলো করব পরবর্তী পর্বে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আরও একটি ইন্টারেস্টিং পার্ট শুরু করব এই বইয়ের, সেটা হচ্ছে দিন মোহাম্মদের প্রথম জীবন। এখান থেকে আমরা মূলত শেখ দিন মোহাম্মদের ব্যাপারে শুধুমাত্র তার ব্যাপারেই ফোকাসড থাকবে ন্যারেশনগুলো। তো পরবর্তী পর্বে আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমরা একরকম মূল বিষয়ে ঢুকতে যাচ্ছি। তো আশা করি পরবর্তী পর্বে আপনারা সবাই আসবেন, আমার ন্যারেশনটা শুনবেন, আমার সাথে থাকবেন, এবং অবশ্যই যদি আমার ন্যারেশন, বারবার আমি বলছি কারণ এটা বারবার বলতে হয়, যে আমার ন্যারেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। কারণ যদি সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে আমার চ্যানেলের সাথে আপনাদের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু স্থাপন হবে না। আপনারা আমার চ্যানেলের নতুন কন্টেন্ট আসলে নোটিফিকেশনস পাবেন না, সেটা আমার জন্য খুব একটা ভালো কিছু না। তো আমি আপনাদের কাছে এই অনুরোধটা করব যে যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব প্রথমে করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে।